Assalamu alaikum warahmatullah. Now we will describe about coordinate system. We, Team Tesseract, will describe it. We are 3 members here. Me, Yasir Abdul Hanan Ayman, 47, and my teammates are AFM Faik Adnan, 14, and MD Maruf, 34. This is our math presentation. Okay. Coordinate system. There are 5 types of coordinate system. The first one, Cartesian coordinate system. The second one, polar coordinate system. The third one, curvilinear coordinate system. And the fourth one, spherical coordinate system. And the fifth one is cylindrical coordinate system. এই কোঅর্ডিনেট সিস্টেম বা স্থানাঙ্ক ব্যবস্থা কোনো একটি বস্তুর অবস্থান বা কোনো একটি বিন্দুর অবস্থানকে প্রকাশ করে। এই পাঁচটাকে আমরা কেন আলাদা ভাগ করলাম সেই বিষয়টা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। এই পাঁচটি কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে ইতিপূর্বে জেনেছি। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে এই যে আমরা যে এই বিশ্বে বসবাস করতেছি সেখানে এই যে ত্রিমাত্রিক যে ব্যবস্থা, যে 3D সিস্টেম, সেই সিস্টেমে আমরা এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে আমরা অভ্যস্ত। এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের মাধ্যমে কোনো একটি বিন্দুর অবস্থান, সঠিক অবস্থানকে 3D অবস্থানকে আমরা চিহ্নিত করতে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটা ব্যবহার করে থাকি। এবার আমরা বলবো আমাদের পোলার কোঅর্ডিনেট সিস্টেমের প্রয়োজনীয়তা কেন। মনে করি একটি পিঁপড়া একটি বৃত্তাকার পথে এভাবে ঘুরছে। এখন তার ঘূর্ণনের জন্য এখানে আমরা ধরি পিঁপড়াটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে। মনে করি এটা হচ্ছে এই বৃত্তটার কেন্দ্র। এখন পিঁপড়াটা যদি এই প্রান্ত থেকে এখান থেকে যাত্রা শুরু করে তাহলে এখানে আমাদের আর তো ফিক্সড আর এখান থেকে যদি এই পর্যন্ত যায় তাহলে আমরা এখানে আমরা একে থিটা দ্বারা ডিনোট করতে পারি। একে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি নামেও চিনি বা কৌণিক বেগ বলি। তখন এটার পজিশনকে আমরা এভাবে ডিফাইন করতে পারি। পি, এই পয়েন্টটা যদি পি হয় তাহলে পি হচ্ছে আর থিটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পোলার কোঅর্ডিনেট সিস্টেমকে ডিফাইন করতেছে এভাবে। তাহলে পোলার কোঅর্ডিনেট সিস্টেম কি? কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে কোনো 2D ডাইমেনশনের মধ্য দিয়ে ঘুরে তখন সেটার অবস্থানকে আমরা ডিফাইন করার জন্য পোলার কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্য নিয়ে থাকি আমরা। আর হচ্ছে এই কার্ভলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে যে কোঅর্ডিনেট সিস্টেমে বিভিন্ন বক্ররেখার কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আলোচনা করা হয়। বক্ররেখার অবস্থান সুষ্ঠু সুন্দরভাবে উপস্থাপনের জন্য যে কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করা হয়, যার সাহায্যে অবস্থানটা বোঝা যায়, সেটা হচ্ছে কার্ভলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম। এবার স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে কোনো একটা স্ফিয়ার বা কোনো একটা গোলকের মধ্যে কোনো একটা বিন্দুর অবস্থান সঠিকভাবে বা সহজভাবে বোঝার জন্য যে আমরা কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করে থাকবো সেটা হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। অ্যান্ড দেন দ্য লাস্ট ওয়ান, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, একটি চোঙ আকৃতির বা একটি সিলিন্ডার আকৃতির একটি কোনো একটা বস্তুর মধ্যবর্তী কোনো একটি বিন্দুর অবস্থান সহজভাবে বোঝার জন্য যে কোঅর্ডিনেট সিস্টেমের আশ্রয় নেওয়া হয় সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এখন আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে একটু বিস্তারিত জানব। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা 3টা অক্ষ কল্পনা করতে পারি। একটা হচ্ছে এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ। এই 3টা ত্রিমাত্রিক ব্যবস্থা। এখানে এটা হচ্ছে এক্স ওয়াই সারফেস, এটা হচ্ছে এক্স জেড সারফেস, এটা হচ্ছে ওয়াই জেড সারফেস। এখানে মিডল পয়েন্ট, দ্য অরিজিন O 0 0 0,
এখন এখানে যে কোনো একটি বিন্দু আমরা পি নিলাম এবং এই পি বিন্দুর যে অরিজিন থেকে এর যে দূরত্বটা সেটা আমরা আর দিয়ে ডিনোট করলাম এবং এখানে আমরা একে এক্স ওয়াই জেড দিয়ে ডিফাইন করলাম আর এখানে একে হচ্ছে আমরা ওপি ভেক্টর হিসেবে কল্পনা করলাম ও থেকে পির দিকে। And here from this figure we can write OP vector একে আমরা যে OP ভেক্টর হিসেবে কল্পনা করছি সেটা হচ্ছে আদি বিন্দু 0 0 0 0 অ্যান্ড প্রান্ত বিন্দু যেটা এক্স ওয়াই জেড হিসেবে চিন্তা করছিলাম। এই কারণে আমরা অবস্থান ভেক্টরের নিয়ম অনুসারে আমরা এই এক্স মাইনাস 0 আই ওয়াই মাইনাস 0 জে এবং জেড মাইনাস 0 কে এই হিসেবে লিখতে পারি। এখানে আই দ্বারা আমরা এক্স অক্ষের যে একক ভেক্টর সেটা দ্বারা বুঝি আই দিয়ে এবং যে ওয়াই অক্ষের একক ভেক্টরকে আমরা জে দিয়ে বুঝি এবং কে দিয়ে আমরা জেড অক্ষেরটি বুঝি। এবং ফাইনালি আমরা লিখতে পারি ওপি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর, আর মিনস দ্য অবস্থান ভেক্টর ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জে জেড কে ক্যাপ। আমরা এখানে যা ইউজ করেছি সেটা হচ্ছে পজিশন ভেক্টর। সেই পজিশন ভেক্টর লেখার সিস্টেমটা কি, আর ভেক্টর ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখন আমরা আরেকটা টপিক জানবো, সেটা হচ্ছে লাইন এলিমেন্ট। সেটা কি, সেটা হচ্ছে লাইন এলিমেন্টকে আমরা ডিএল দিয়ে রিপ্রেজেন্ট করছি। ডিএল ভেক্টর ইকুয়ালস টু ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ। এটা কি, এটা হচ্ছে এক্স অক্ষের দিকে কতটুকু ইনক্রিমেন্ট, ওয়াই অক্ষের দিকে কতটুকু ইনক্রিমেন্ট, এটা ডিওয়াই, আর হচ্ছে ডিজেড হচ্ছে জেড অক্ষের দিকে কতটুকু ইনক্রিমেন্ট। এটা হচ্ছে টোটালটাকে যেটা বলতেছি সেটা হচ্ছে লাইন এলিমেন্ট ডিএল ভেক্টর দিয়ে প্রকাশ করছি। এখন আমরা আরেকটা সাব টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সারফেস এলিমেন্ট। তো সারফেস এলিমেন্টটা কি, এই সারফেস এলিমেন্টটাকে আমরা ডিএস দিয়ে প্রকাশ করব। এই সারফেস এলিমেন্টটা বের করার জন্য যে কোনো দুইটা তলকে বিবেচনা করে আরেকটা তলকে কনস্ট্যান্ট ধরতে হবে। সেজন্য আমরা সর্বপ্রথমে আমরা জেডকে কনস্ট্যান্ট ধরলাম, যেহেতু কনস্ট্যান্ট তাই এর ডিফারেন্সিয়াল ভ্যালু 0, অ্যান্ড দেন ডিএস এক্স ওয়াই, যেহেতু আমরা এক্স ওয়াই সারফেসটাকে হিসাবে এনেছি, এই কারণে ডিএক্স আই ক্যাপ ক্রস ডিওয়াই জেড ক্যাপ জে ক্যাপ এই দুইটার ক্রস প্রোডাক্ট কী হবে, ডিএক্স ডিওয়াই, আর আই জের ক্রস প্রোডাক্ট আমরা জানি আই জে এর ক্রস প্রোডাক্ট কে হবে। সুতরাং এখানে ডিএস এক্স ওয়াই ভেক্টর ইকুয়াল ডিএক্স ডিওয়াই কে ক্যাপ। এখানে দুইটি সারফেসের এই যে ক্রস প্রোডাক্ট সেটা হচ্ছে একটা ভেক্টর রাশি। সেই ভেক্টর রাশিকে আমরা এই যে গুণ করার পরে একটা ভেক্টর রাশি পেলাম। এরপরে আমরা অন্য একটা সারফেস ওয়াইকে কনস্ট্যান্ট ধরলাম, তাহলে ডিওয়াই ইকুয়াল টু 0, ডিএস ভেক্টর জেড এক্স সারফেসকে এবার আমরা হিসাবে আনছি ইকুয়াল ডিজেড কে ক্যাপ ক্রস ডিএক্স আই ক্যাপ ইকুয়াল ডিএক্স ডিজেড কে ক্যাপ ক্রস আই ক্যাপ। কে আর আইয়ের ক্রস প্রোডাক্ট কী হবে, জে হবে। এরপরে আমরা একইভাবে এক্সকে কনস্ট্যান্ট ধরলে ডিএক্স ইকুয়াল টু 0, ডিএস ভেক্টর ওয়াই জেড সারফেসে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের উত্তর আসছে ডিওয়াই ডিজেড আই ক্যাপ। এখানে ক্রস প্রোডাক্ট এরিয়াকে রিপ্রেজেন্ট করে, তাই আমরা এখানে ক্রস প্রোডাক্ট করার পরে যে আরেকটা আর যে এরিয়া একটি ভেক্টর কোয়ান্টিটি,
তাই আমরা এখানে ভেক্টর রাশি সব জায়গায় পেলাম। এখন এই কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের লাস্ট যে সাব টপিক নিয়ে জানতে হবে সেটা হচ্ছে দ্য ভলিউম এলিমেন্ট। এটা কি? এটাকে আমরা হচ্ছে ডিভি দিয়ে ডিফাইন করব। এটা কিন্তু ভেক্টর রাশি না। কেন না? আচ্ছা, আমরা ভেক্টরে শিখেছিলাম এ ডট বি ক্রস সি এটা দ্বারা ভলিউমকে রিপ্রেজেন্ট করে। তো এখানে আমরা এই এক্সের যে এই ইনক্রিমেন্ট সেটাকে আমরা লিখলাম ডিএক্স আই ক্যাপ ডট ডিওয়াই জে ক্যাপ, এটা যে হবে জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ ইকুয়ালস টু ডিএক্স আই ক্যাপ ডট, এই যে এখানে ক্রস প্রোডাক্ট হবে, জে কে ক্রস করলে আই চলে আসবে, তারপরে এখানে এই আই আর আইয়ের ডট প্রোডাক্ট হবে, ডট প্রোডাক্ট হলে 1 চলে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কোনো ভেক্টর রাশি আর আসছে না, বা এটা ভেক্টর কোয়ান্টিটি না। ভলিউম হচ্ছে ভেক্টর কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে না, এটা হচ্ছে একটি স্কেলার কোয়ান্টিটি। তো এখানে আমরা ডিভিকে লিখলাম ডিএক্স ডিওয়াই ডিজেড, এটা হচ্ছে ভলিউম, এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। ডিএক্স এর ইনক্রিমেন্ট গুণ ওয়াই এর ইনক্রিমেন্ট গুণ জেড এর ইনক্রিমেন্ট, শেষ। তাহলে এই পর্যায়ে আমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে বিস্তারিত জেনে ফেললাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? চলুন আজকে পোলার কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে জেনে আসি। পোলার কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে 2 ডাইমেনশনাল সিস্টেম। এখানে যদি আমরা এই বৃত্তটাকে লক্ষ্য করি এবং আমরা ধরে নিই যে একটি বিন্দুকে কেন্দ্র করে একটি পিঁপড়া চারপাশ দিয়ে ঘুরছে, তাহলে পিঁপড়াটি যতক্ষণ এই যে কিছুক্ষণ পরপর যেই কোণ অতিক্রম করছে সেটা হচ্ছে থেটা 1, থেটা 2, থেটা 3, এবং বৃত্তের যে ব্যাসার্ধ অর্থাৎ পিঁপড়াটি বিন্দুকে যত দূরত্ব থেকে অতিক্রম করছে সেটা হচ্ছে আর হচ্ছে পজিশন কোঅর্ডিনেট, থেটা হচ্ছে অ্যাঙ্গেল কোঅর্ডিনেট। এই চিত্রটি আসি, এটা আসলে একটা বৃত্ত, দুঃখিত আমি বৃত্তটি ভালো মতো আঁকতে পারিনি। এখানে এক্স অক্ষ বরাবর আমরা এই বৃত্তের যে আর ব্যাসার্ধ নিয়েছি সেই আর এর যে উপাংশ আর কস থেটা, এবং ওয়াই অক্ষ বরাবর আর এর যে উপাংশ সেটা আর সাইন থেটা, এবং যে কোণটা সেটা হচ্ছে থেটা। এবং আমরা যদি এখান থেকে একটি স্পর্শক আঁকি সেটা অবশ্যই 90 ডিগ্রি কোণ করে যাবে। এখানে আর ইজ লেস দেন আলফা অর্থাৎ ইনফিনিটি, আর গ্রেটার দেন 0। এখানে থেটার লিমিট হচ্ছে থেটা গ্রেটার দেন 0, থেটা লেস দেন 2 পাই। এবার এখানে যদি আমরা লক্ষ্য করি এটাকেই আমরা এখানে নিয়ে এসেছি যে আর এই যে আর যদি আমরা একটু বৃদ্ধি করে ডিআরে নিয়ে যাই এবং থেটাকে একটু বৃদ্ধি করে ডি থেটাতে নিয়ে যাই, তাহলে এইখানে যেটা আসলো সেটা কতটুকু বৃদ্ধি পেল সেটা হচ্ছে আর ডি থেটা। এবং এখানে যদি আসি যে আমরা জানি কি অ্যাঙ্গেল সমান আর্ক বাই রেডিয়াস, অর্থাৎ অ্যাঙ্গেল ইকুয়ালস টু আর্ক ইকুয়ালস টু অ্যাঙ্গেল ইন্টু রেডিয়াস। তাহলে অ্যাঙ্গেলটা আমরা কি জানি, অ্যাঙ্গেল হচ্ছে ডি থেটা, এই যে ডি থেটা পর্যন্ত বাড়িয়েছি আমরা, থেটাকে ডি থেটা বাড়িয়েছি, এবং রেডিয়াস যেটা সেটা হচ্ছে আমরা কতটুকু বাড়িয়েছি, রেডিয়াসটা আর, রেডিয়াস মানে বাড়িয়েছি সেটা না, মানে রেডিয়াসটা আর, তাহলে ডি থেটা আর। Polar coordinate system happened in 2D system. Polar coordinate system can be related with Cartesian coordinate system. Here x equals to r cos theta and y equals to r sin theta. So position vector r vector সমান x I vector plus y j vector j cap, x I cap plus y j cap, মানে অথবা আর ভেক্টর সমান আমরা কি জানি যে আমরা এক্স এর মান যদি বসিয়ে দিই তাহলে আর কস থেটা আই ক্যাপ আর সাইন থেটা জে ক্যাপ, তারপর আমরা এখান থেকে একটা সমীকরণ পাই। পরবর্তী পেজে যদি আমরা আসি তাহলে আমরা দেখছি আর ক্যাপ সমান, আমরা জানি আর ক্যাপ সমান আর ভেক্টর বাই আর ভেক্টর সমান আর ইন্টু আর ক্যাপ। 1 আর 2 যদি ইকুয়েশন আমরা কম্পেয়ার করি তাহলে আমরা ইকুয়েশন 3 পাচ্ছি আর ক্যাপ সমান কস থেটা আই ক্যাপ প্লাস সাইন থেটা জে ক্যাপ। আমরা জানি ট্যানজেন্ট অলওয়েজ বি পারপেন্ডিকুলার টু রেডিক্যাল ভেক্টর।
তাহলে থেটা ক্যাপ সমান আমরা পাচ্ছি এই যে এখানে কজ 90 ডিগ্রি প্লাস থেটা আই ক্যাপ সাইন 90 ডিগ্রি প্লাস থেটা জে ক্যাপ। সেখান থেকে আমরা ইকুয়েশন 4 পেয়ে গেলাম। এবার আসি আমরা লাইন এলিমেন্ট যে ডিএল সমান ডি আর ইন্টু আর ক্যাপ প্লাস আর ইন্টু ডি থেটা ইন্টু থেটা ক্যাপ। সারফেস এলিমেন্টের ক্ষেত্রে মানে পাই যে ডিএস সমান ডি আর আর ক্যাপ ইন্টু আর ডি থেটা থেটা ক্যাপ। সেখান থেকে আমরা পাচ্ছি ডিএস এর এই যে এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা এখানে জে ক্যাপটা কোথা থেকে আসলো? জে ক্যাপটা আসলে যে আর থেটা প্লাস থেটা ক্যাপ, আমরা জানি জে ক্যাপ সমান আর ক্যাপ প্লাস আর ক্যাপ ইন্টু থেটা ক্যাপ। আচ্ছা অ্যাসিলারেশনটা কি? অ্যাসিলারেশন মানে হচ্ছে ত্বরণ। আমরা জানি যে সময়ের সাথে যে বেগের যে পরিবর্তনের হার সেটা হচ্ছে ত্বরণ। সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, আমরা ছোটোবেলায় পড়ে আসছি। তাহলে এ ক্যাপ সমান ডিভি বাই ডিটি। এখানে ভি ভেক্টরকে আমরা যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পেয়ে যাব একটা ইকুয়েশন। আমরা তো এটা আমরা জানি। তাহলে এটা আমরা এই যে ডিফারেন্সিয়েট করার পরে আমরা তৃতীয় পেজে চলে যাই। তৃতীয় পেজে এখানে আমরা দেখছি তৃতীয় পেজে থেটা ক্যাপ সমান মাইনাস সাইন থেটা আই ক্যাপ প্লাস কস থেটা জে ক্যাপ। এবার এই ডি থেটা বাই ডিটি এটা যদি করি তাহলে আমরা এইটা ডিফারেন্সিয়েট করি, যে থেটাকে আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস আর ক্যাপ ইন্টু থেটা। আমরা ইকুয়েশন 1 থেকে আমরা এর যে এটা পাচ্ছি, তারপর হচ্ছে এইটা যদি আমরা কম্পেয়ার করলে এ ভেক্টর সমান এ আর ক্যাপ প্লাস এ থেটা ক্যাপ। তাহলে সেখান থেকে আমরা রেডিক্যাল অ্যাসিলারেশন পাচ্ছি এবং ট্রান্সভার্স অ্যাসিলারেশন পাচ্ছি। এই যে আমরা এই দুইটা পেয়ে গেলাম। পরীক্ষায় বিভিন্ন সময় আসে যে রেডিক্যাল অ্যাসিলারেশন কি, ট্রান্সভার্স অ্যাসিলারেশন কি, আমাদের তখন সেক্ষেত্রে আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা তাহলে আমরা নতুন পেজে চলে যাই। এবার আমরা একটি নতুন জিনিস শিখব, সেটা হচ্ছে কার্ভ লিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম। এখন কার্ভ লিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম কি? আমরা ফার্স্টে তিনটা আমরা কার্ভ এঁকে ফেলি, এখান থেকে একটা আর এদিকে একটা। তিনটা কার্ভ আঁকলে আমরা এখানে দেখছি যে এটাকে আমরা কার্ভ 1 ধরি, এটাকে 2 ধরি, এটাকে 3 ধরি এবং U1 U2 U3 ধরি। আমরা যদি প্রথম কার্ভের এখান থেকে একটা স্পর্শকটা নিই তাহলে E1, দ্বিতীয় কার্ভের স্পর্শকটা নিলে E2, তৃতীয় কার্ভের স্পর্শকটা নিলে E3 ধরে নিই আমরা। এবং আমরা যদি এটাকে এই যে আমরা এটার সাথে মেলাই এক্স ওয়াই এবং জে, আমাদের এটা আমরা জানি এই যে এখানে যে এক্স হচ্ছে যে আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জে কে ক্যাপ। এখানে আমরা দেখছি এক্স ওয়াই প্লেন আছে এটা, তাহলে এক্স ওয়াই প্লেনে তো জেড নেই, তাহলে এখানে জেড সমান 0 প্লেন। একইভাবে এখানে জেড ওয়াই, তাহলে ওয়াই জেড প্লেন, এখানে হচ্ছে এক্স সমান 0, এখানে এক্স জেডের তাহলে জেড এক্স প্লেন, ওয়াই সমান 0। এটাকে আমরা এখানে দেখি এই যে এটা U1 U2 প্লেনে তো U3 নেই, তাহলে U3 সমান 0। এখানে একইভাবে U2 U3 প্লেনে U1 সমান 0, একইভাবে U3 U1 প্লেনে U2 সমান 0। পজিশন ভেক্টরে আমরা দেখতে পাচ্ছি আর ভেক্টর সমান যে আর ভেক্টর ইন্টু U1 U2 U3। এখন এইটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এখানে আমরা যে ইকুয়েশন পেয়ে যাব, এখানে প্রথম একটা ইকুয়েশন পাবো। এবং আমরা এখানে দেখি বেস ভেক্টর কি, এটা হচ্ছে যে ডি আর সমান এখানে যে সামেশন 3I1 আর বেস ভেক্টর DU I1। তাহলে এখানে দেখি বেস ভেক্টরটা কি, এই বি আই ভেক্টর, এটা হচ্ছে বেস ভেক্টর সমান ডি আর ভেক্টর বাই ডি ইউ I1। বেস ভেক্টর এখানে আমরা দেখছি EI1 ক্যাপ, এটা হলো ডিরেকশন আর এটা হচ্ছে ম্যাগনিটিউড।
তাহলে বেস ভেক্টরের আমরা এটা সবসময় এই যে এটা সবসময় মনে রাখবো, বেস ভেক্টর সমান HI1 ইন্টু EI ক্যাপ, যেখানে HI1 এটা আবার কি, HI1টা হচ্ছে স্কেল ফ্যাক্টর। এখন HI1 সমান dr ভেক্টর বাই du1, যে DUI1 এইটা হচ্ছে স্কেল ফ্যাক্টরের। আমরা চলে এসেছি আমাদের লাস্ট পেজে। আমরা আগের পেজে দেখেছিলাম যে ডি আর এখানে একটা বেস ভেক্টর পেয়েছিলাম আমরা সেখানে, এবং সেখানে একটা প্রথম ইকুয়েশন ছিল যে ডি আর সমান সামেশন বেস ভেক্টর DUI1। তাহলে সেই 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা হচ্ছে DR1 সমান সামেশন 3I1, এখানে ওই যে বেস ভেক্টর আমরা জানি HI1 সমান স্কেল ফ্যাক্টর, সেটা বসিয়ে দিয়েছি মান। বসানোর পরে আমরা এখান থেকে একটা ইকুয়েশন পাচ্ছি, এটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের মুখস্থ রাখতে হবে সবসময়। এই যে জেনারেল এক্সপ্রেশন পাচ্ছি, এইটা থেকে আমরা লাইন এলিমেন্ট, সারফেস এলিমেন্ট এবং ভলিউম এলিমেন্ট তিনটা বের করতে পারবো। তাহলে দেখে আসি লাইন এলিমেন্ট কি, ডিএল ভেক্টর সমান H1 DU1 EI ক্যাপ প্লাস H2 DU2 EI2 প্লাস H3 DU3 প্লাস EI3। এবার আমরা দেখি সারফেস এলিমেন্ট, যে সারফেস এলিমেন্ট যেখানে U3 কনস্ট্যান্ট এবং IL DU3 সমান 0। সারফেস এলিমেন্টের এখানে আমরা দেখি DS সমান H1 DU1 I1 ক্যাপ ইন্টু H2 DU2 I2 ক্যাপ। DS3 একইভাবে আমরা এই যে DS ভেক্টর পেলাম, এইটা যদি আমরা এখানে দেখি যে DS3 ক্ষেত্রে আমরা এখানে DS3 পেয়ে যাব এখান থেকে। DS3 সমান H1 H2 DU1 DU2 আর এই যে I1 আর I2 ইন্টু আমরা এখানে মানে এখান থেকে আমরা H2 আর DU2 কমন নিয়ে নিয়েছি, শুধু এই দুটো রেখেছি। DS3 ভেক্টর যে আমরা পেয়ে গেলাম এখান থেকে, এবং একইভাবে আমরা DS2 এবং DS1 পেয়ে যাব। যেমন DS2 আর DS3 ক্ষেত্রে আমরা যদি দেখি পার্থক্য, যে এখানে H1 H2 আছে, এখানে H3 H1 আছে, অর্থাৎ H2টা নেই, কারণ যেখানে DS2 আবার মানে এটা সূত্র মনে রাখা যে টেকনিকটা সেটা বলছে যে DS1 এর ক্ষেত্রে দেখবো যে H1টা নেই, DS2 এর ক্ষেত্রে H2টা নেই, DS3 এর ক্ষেত্রে H3টা নেই, এটা যেটা মনে রাখলাম। আবার এখানে দেখি DU1 DU2 DS3 নেই, এখানে DU1 DU3 DS3 DU2 নেই, এখানে DS ভেক্টরের ক্ষেত্রে DS1 ভেক্টরের ক্ষেত্রে DU2 DU3 কিন্তু DU1টা নেই। এখানে E3 ক্যাপ E2 ক্যাপ E1 ক্যাপ আছে। ভলিউম এলিমেন্ট আমরা এখান থেকে DV সমান H1 DU1 E1 ক্যাপ, এখানে আমরা যে দেখবো যে H1 DU2 E2 ক্যাপ ইন্টু H3 DU3 E3 ক্যাপ। একইভাবে আমরা এখানে যে DV একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি, ভলিউম এলিমেন্টের ইকুয়েশনটা H1 H2 H3 ইন্টু DU1 DU2 DU3। এই ইকুয়েশনগুলো আমাদের মনে রাখতে হবে। Now we are discussing about the topic spherical coordinate system. Spherical coordinates are a set of 3 numbers that form an ordered triplet and are used to describe a point in the spherical coordinate system. Spherical coordinates use the radial distance, the polar angle and the azimuthal angle of the orthogonal projection to locate a point in 3-dimensional space. সাধারণত স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আমরা কোথায় এবং কেন ব্যবহার করি? কোনো একটা বস্তুর অবস্থান যদি আমরা ত্রিমাত্রিকভাবে পারফেক্টলি নির্ণয় করতে চাই, অর্থাৎ 3টি অক্ষ থেকে আমরা অবস্থান নির্ণয় করতে চাই, তখন আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করি। এখানে 3টা কম্পোনেন্ট রো, ফাই এবং থিটা, যেখানে রো হচ্ছে মূল বিন্দু হতে বস্তুর সরাসরি দূরত্ব
এখন আমরা যদি xy প্লেনের উপর বস্তুর একটি প্রতিবিম্ব স্থাপন করি, তাহলে সে প্রজেকশনটি x অক্ষের ধনাত্মক দিক বরাবর যে কোণ উৎপন্ন করে সেটি হচ্ছে ফাই, এবং যদি yz প্লেনে প্রজেকশনটি z অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটি হচ্ছে থিটা। এখানে আর হচ্ছে √x² প্লাস y² প্লাস z², থিটা হচ্ছে cos ইনভার্স z ডিভাইডেড বাই r, আর ফাই হচ্ছে tan ইনভার্স y ডিভাইডেড বাই x। আবার আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় xyz এর সাথে এখানকার থিটা ফাই এর আর এর যে সম্পর্ক সেটা হচ্ছে x ইকুয়ালস আর সাইন থিটা cos ফাই, y ইকুয়ালস আর সাইন থিটা সাইন ফাই, আর z ইকুয়ালস আর cos থিটা। এখন আমরা যে লাইন এলিমেন্টের যে ইকুয়েশন বা ফর্মুলা দেখি সেটি হচ্ছে dr ইকুয়ালস dr r ক্যাপ আর d থিটা থিটা ক্যাপ আর সাইন থিটা d থিটা d ফাই ফাই ক্যাপ। এখানে আর ক্যাপ আর থিটা ক্যাপ আর ফাই ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর, যেখানে আর ক্যাপ হচ্ছে সাইন থিটা cos ফাই এস ক্যাপ, সাইন থিটা সাইন ফাই ওয়াই ক্যাপ প্লাস cos থিটা জেড ক্যাপ। এখানে এক্স ক্যাপ আর ওয়াই ক্যাপ আর জেড ক্যাপ দ্বারা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার আই ক্যাপ, জে কে এবং কে ক্যাপ এই তিনটি ইউনিট ভেক্টরকে বোঝানো হচ্ছে। এখন আমরা যদি সারফেস এলিমেন্ট এর ব্যাপারে ডিসকাস করি তাহলে দেখব যে আমাদের জন্য ইকুয়েশন হচ্ছে ds সাবস্ক্রিপ্ট r ইকুয়ালস আর স্কয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই। এখানে সারফেস এলিমেন্ট হচ্ছে থিটা আর ফাই এর অতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে যে তল বা সারফেস উৎপন্ন হয় তার পরিমাণ। এখানে থিটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ds সাবস্ক্রিপ্ট থিটা ইকুয়ালস আর সাইন থিটা ডি ফাই dr, আর যদি ফাই কনস্ট্যান্ট থাকে তাহলে d সাব ফাই ইকুয়ালস আর dr ডি থিটা। এখানে ভলিউম এলিমেন্ট হচ্ছে dv ইকুয়ালস আর স্কয়ার সাইন থিটা dr ডি থিটা ডি ফাই। স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমরা একটা ফাংশনের গ্রেডিয়েন্ট বের করতে চাই তাহলে যে ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই করতে হবে সেটি হচ্ছে del phi equals del phi by del r r cap plus 1 by r del f del theta theta cap plus 1 by r sin theta del f by del phi phi cap। আর ডাইভারজেন্সের জন্য ফর্মুলা হচ্ছে 1 ডিভাইড বাই r স্কয়ার del r স্কয়ার a r del r plus 1 by r sin theta del sin theta a theta here by del theta plus 1 by r sin theta del a sub phi del phi। আর কার্ডের জন্য যে ফর্মুলাটা সেটি হচ্ছে 1 by r sin theta multiplied by del a sub phi sin theta by del theta minus del a sub theta by del phi multiplied by r cap। এটা হচ্ছে কার্ডের জন্য। আমাদের স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম যদি আমরা এ ফাংশনের কার্ল বের করতে চাই। এখন আমরা আলোচনা করব সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা যে তিনটা কম্পোনেন্ট ব্যবহার করি কোনো বস্তুকে লোকেট করার জন্য সেগুলো হচ্ছে রো, ফাই এবং জেড। এখানে রো হচ্ছে √x² প্লাস y²
জেড হচ্ছে আমাদের হাইট বা কার্তেশীয় ব্যবস্থায় আমরা যে জেড অক্ষ কল্পনা করি তার সমান। এখানে লাইন এলিমেন্ট অর্থাৎ অতি ক্ষুদ্র অবস্থান পরিবর্তনের ফলে তার যে কম্পোনেন্টগুলোর পরিবর্তনের যে ফর্মুলা সেটি হচ্ছে ডি রো ক্যাপ প্লাস রো ডি ফাই ক্যাপ প্লাস ডি জেড ক্যাপ। আর ভলিউম এলিমেন্ট ডিভি হচ্ছে রো ডি ফাই ডি জেড। এখন যদি আমরা সারফেস এলিমেন্টের কথা বলি তাহলে দেখবে ডিএস সাব পি ইকুয়ালস রো ডি ফাই ডি জেড, অর্থাৎ রো কনস্ট্যান্ট আর ফাই আর জেডের পরিবর্তনের ফলে যে তল উৎপন্ন হয় তার মান। আর যদি ফাই যদি কনস্ট্যান্ট থাকে ডিএস সাব ফাই ইকুয়ালস ডি রো ডি জেড, আর যদি জেড কনস্ট্যান্ট থাকে তাহলে ডিএস সাব জেড ইকুয়ালস রো ডি ফাই। আর সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা যদি একটা ফাংশনের গ্রেডিয়েন্ট বের করতে চাই তাহলে যে ফর্মুলাটা আমাদের দরকার সেটি হচ্ছে ডেল এফ ডিভাইড বাই ডেল রো ক্যাপ প্লাস 1 ডিভাইড বাই রো ডেল এফ ডিভাইড বাই ডেল ফাই ক্যাপ প্লাস ডেল এফ ডেল জেড ক্যাপ। ডাইভারজেন্সের জন্য যে ফর্মুলা সেটি হচ্ছে 1 বাই রো ডেল রো এ সাব রো ডেল ডিভাইড বাই ডেল রো প্লাস 1 বাই রো ডেল এ সাব ফাই ডিভাইড বাই ডেল ফাই প্লাস ডেল এ সাব জেড ডিভাইড বাই ডেল জেড। আর কার্লের জন্য হচ্ছে 1 বাই রো ডেল এ সাব জেড ডিভাইড বাই ডেল ফাই মাইনাস ডেল এ সাব ফাই ডিভাইড বাই ডেল জেড মাল্টিপ্লাইড বাই রো ক্যাপ প্লাস ডেল এ সাব রো ডিভাইড বাই ডেল জেড মাইনাস ডেল এ সাব জেড ডিভাইড বাই ডেল রো মাল্টিপ্লাইড বাই ফাই ক্যাপ প্লাস 1 বাই রো multiplied by del rho a sub phi divided by del rho minus del a rho divided by del phi z cap.